জুলাই বিপ্লবের অন্যতম অভিযুক্ত সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী মাত্র ৫ দিনের মাথায় জামিনে মুক্ত। লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের পর ৭ এপ্রিল আদালত রিমান্ড ও জামিন দুটোই নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছিল। কিন্তু ১২ এপ্রিল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে। যুক্তি, প্রত্যক্ষ সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ নেই। ৫ দিন আগে যে প্রমাণ ছিল বলে মনে করা হয়েছিল সেটা হঠাৎ উধাও হয়ে গেল কিভাবে? এই একটি ঘটনা শুধু একজন ব্যক্তির জামিন নয়, এটা বাংলাদেশের রাজনীতির গভীরতম ষড়যন্ত্রের প্রতীক। শিরীন শারমিন চৌধুরী হাসিনা আমলের পার্লামেন্টের দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেত্রী। জুলাই ২০২৪-এর বিপ্লবে তার নির্দেশে ছাত্র যুবকদের ওপর গুলি চলেছিল বলে অভিযোগ। লালবাগের যুবক আশরাফুল ওরফে ফাহিম চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত একাধিক মামলা, হত্যাচেষ্টা, নির্যাতন, কিন্তু হঠাৎ জামিন। আদালতের এই সিদ্ধান্তকে ন্যায় বিচার বলে চালানো যায় না। এটা স্পষ্টতই উপর থেকে আসা নির্দেশের ফল। আর সেই উপরকে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি এখন ক্ষমতায়, যার অনুমতি ছাড়া এমন বড় সিদ্ধান্ত কল্পনাও করা যায় না। বিএনপি নেতৃত্বাধীন সরকার একদিকে জুলাই সনদ প্রত্যাখ্যান করে বলেছে আমরা জুলাই বিপ্লবের সন্তান নই, শুধু নির্বাচন চাই। অন্যদিকে জুলাইয়ের খুনিদের জামিন দিয়ে ছেড়ে দিচ্ছে। এটা কোন ধরনের দ্বিচারিতা? শিরীন শারমিন শুধু একজন আওয়ামী লীগ নেত্রী নন, তিনি হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। পার্লামেন্টের স্পিকার হিসেবে তিনি ছিলেন হাসিনা সরকারের মূল স্তম্ভ। তাকে ছেড়ে দেওয়ার অর্থ স্পষ্ট, হাসিনা আমলের শীর্ষ অপরাধীদের রক্ষা করা। আর এই রক্ষা কবচ কে দিচ্ছে? তারেক রহমান। কিন্তু কেন? কারণ তারেক ও হাসিনা দুজনই একই মালিকের গোলাম। সেই মালিকের নাম ভারত। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম রাষ্ট্রীয় সফর কোথায়? আমেরিকা নয়, চীন নয়, ইউরোপ নয়, সরাসরি ভারত। মোদির আমন্ত্রণে মে মাসে যাচ্ছেন বলে খবর। কেন ভারতে? কারণ ভারতে তার নিয়ন্ত্রক। হাসিনার মতো তারেকেও ভারতের নির্দেশে চলে। জুলাই সনদে যে ভারত বিরোধী সুর আছে, স্বাধীন পররাষ্ট্রনীতি, হাসিনা আমলের দালালদের বিচার, সেটা তারেক মানতে নারাজ। কারণ ভারত চায় না, তাই জুলাই সনদ প্রত্যাখ্যান। শেখ হাসিনা আমলের শীর্ষ নেতারা একে একে গ্রেফতার হচ্ছেন না, ধরা পড়লেও ছাড়া পেয়ে যাচ্ছেন। শিরীন শারমিন তারই উদাহরণ। ভারত চায় তার লোকদের রক্ষা করতে, তারেক সেই নির্দেশ পালন করছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। জুলাই বিপ্লব কি ছিল? ছাত্র জনতার রক্তে লেখা এক ঐতিহাসিক অভ্যুত্থান। হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সত্যিকারের স্বাধীনতার স্বপ্ন। সেই স্বপ্নে ছিল দালালদের শাস্তি, ভারতের প্রভাবমুক্ত বাংলাদেশ। কিন্তু তারেক রহমান এখন সেই স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। শিরীন শারমিনকে জামিন দিয়ে তারা বলছে জুলাইয়ের খুনিরা শাস্তি পাবে না, আশরাফুলের মতো শহীদদের রক্ত বৃথা যাবে। বিএনপি নেতারা বলেন আমরা জুলাই বিপ্লবের সমর্থক, কিন্তু কাজে তার উল্টো। জুলাই সনদ মানছেন না, খুনিদের ছেড়ে দিচ্ছেন, ভারত যাচ্ছেন। এটা একটি প্রতারণা। এটা গণতন্ত্রের নামে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন। আওয়ামী লীগ আর বিএনপি দুটো দলই একই মুদ্রার দুই পিঠ। দুটোই ভারতের পক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ এখন জেগেছে। তারা আর মুখের কথায় বিশ্বাস করে না, কাজ দেখতে চায়। শিরীন শারমিনের জামিন সেই কাজের সবচেয়ে বড় প্রমাণ। এটা একটা বার্তা, তারেক রহমান হাসিনার চেয়ে আলাদা নয়, তিনিও ভারতের গোলাম, বাংলাদেশ এখনো স্বাধীন নয়। প্রশ্ন হলো জনগণ কি করবে? এই প্রতারণা মেনে নেবে নাকি আবার রাস্তায় নামবে? এবার শুধু হাসিনা নয়, তারেককেও সরাতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির বিরুদ্ধেও, ভারতের সব গোলামের বিরুদ্ধে। কারণ সত্যিকারের স্বাধীনতা চাইলে দু দলের দালালদেরই সরাতে হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবির চেয়ারম্যান ও ভোলা ১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে সরকার এবং বিরোধী দলকে একটি মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদকে মানি, তার প্রত্যেকটা দফাকেই সম্মান করি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাবা সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর 18তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি আগেও বলছি জুলাই সনদকে খুবই সম্মান করি। জুলাই সনদ ও সংবিধানকে সম্মান করব, আমরা আমাদের মতো করে করব। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন জুলাই সনদকে নিয়ে বিরোধী দল থেকে এটাকে নিয়ে শুধু একটি বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যে আমরা এটা মানি না, মানব না বা প্রতারণা। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্তিশালী শব্দ। এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত। ক্ষমতাসীন দল বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে তা আত্মঘাতী রাজনীতি।
বিএনপি যে রাজনীতি করছে তা নৌকার সমর্থকদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এই রাজনীতি যদি সফল হয় তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাবে, আবার যে ভোটে ক্ষমতায় গেছে সেটিও হারাবে। এটি হবে বিএনপির জন্য একটি আত্মঘাতী রাজনীতি। খেলাফত মজলিসের আমির বলেন, গণভোটের পক্ষে দেশের 70% মানুষ রায় দিয়েছে। সেই রায়কে বিদ্যাঙ্গুলি দেখাও, আইনের ফাঁকফোকর দেখাও, মারপ্যাচ। বাঙালি যখন মার শুরু করবে তখন আইনের মারপ্যাচ দিয়ে বাঙালির মার থেকে বাঁচতে পারবে না। তিনি আরো বলেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের 70% মানুষের দাবি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়ে দলটি শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রথমে আমরা আন্দোলনে নেমেছি। গণভোটের দাবি আমরা আগেই তুলেছিলাম। আমরা জানতাম বিএনপি এমন করবে। নির্বাচন হয়েছে, বিএনপি এখন আর গণভোটের সমর্থন নেই। এক মাঘে শীত যায় না, বিএনপি আবারও জনতার কাছে আসতে হবে। মামুনুল হক বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশপন্থী ও দিল্লির আধিপত্য বিরোধী মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির বর্তমান পরিস্থিতির কারণে তারা মুখ ফিরিয়েছে। তারা প্রধানত তিনটি দল, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিচ্ছে। কাজেই এ সময় আমরা যদি দেশের কল্যাণে জনতার সামনে নিজেদের উপস্থাপন করতে পারি, জনতার কণ্ঠস্বর হতে পারি এবং মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা রক্ষায় সোচ্চার হতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যতম নেতৃত্বে থাকবে ইনশাআল্লাহ। আইসিসির চাকরি ছেড়ে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ও পরে তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন। 2 মেয়াদে 10 মাসের সেই দায়িত্ব শেষ হয়েছে গত মঙ্গলবার এনএসসি তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়ার পর। এর মধ্যে একটি চাকরিরও প্রস্তাব পেয়েছিলেন আমিনুল। তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর সেই চাকরিটি হয়নি, প্রভাবশালী দুটি দেশ ভেটো দেওয়ায়। আমিনুল বলেন, একটি বড় চাকরির সুযোগ এসেছিল এসএসসিতে, কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে, সেটা আর হয়তো হবে না। আপাতত একটি গবেষণা দলের হয়ে কাজ করছেন জানিয়ে বিসিবির সাবেক এই সভাপতি বলেছেন, আমি এখন আপাতত হয়তো একটি গবেষণা দলে কাজ করব। হায়ার কনসাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব। 25 বছরের খেলোয়াড়ি জীবন ও 20 বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন আমিনুল। তিনি জানিয়েছেন, এখন গবেষণার সঙ্গে বই লিখেও সময় কাটাতে চান। তার বইয়ে বড় একটি অধ্যায় থাকবে বিসিবি সভাপতির দায়িত্বের অভিজ্ঞতা নিয়েও। বাকি সময়টা তিনি দিতে চান পরিবারকে। অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের উপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টা বড় করে থাকবে। ক্রিকেটের জন্য যাদের রিভাইভ করেছি এতদিন, সেই পরিবারের কাছে ফিরে যাব। আমিনুল মনে করেন, গত 10 মাসে দেশে ক্রিকেটের জন্য ভালো কিছুই করেছেন তিনি। আপাতত বাংলাদেশেই থাকছেন আমিনুল, তবে কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরে যাবেন। এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন বলে জানিয়েছেন আমিনুল।